নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, শেখ হাসিনা ভারতে আছেন, 100 দিন পেরিয়ে গেছে। যতদিন তার ইচ্ছা তিনি ভারতে থাকবেন, এই বিষয় নিয়ে আমার আর মনে হয় কোনো রকম জল্পনা কল্পনার অবকাশ নেই। কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি, সেটা আগামী দিনে কি হতে যাচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় জিওপলিটিক্সের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আছে। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে তাদের ক্ষমতায় টিকে থাকাকে দীর্ঘায়িত করতে চান। তারা বলছেন যে যতদিন না নতুন সরকার তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এই নতুন সরকার কবে তৈরি হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট কথা বলা নেই। হতে পারে 5 বছর, হতে পারে 6 বছর, হতে পারে 10 বছর। অর্থাৎ এই মুহূর্তে কোনো নির্বাচন করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। এখন অন্তর্বর্তী সরকারের সমর্থক হচ্ছে ওই বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা সমন্বয়কারী হিসাবে কয়েকজন আছেন। এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভূমিকাও এখন বাংলাদেশের জনগণের মনে প্রচুর প্রশ্ন তুলে দিয়েছে। তখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিল। তারা কি জুলাই মাসের শেষ পর্যন্ত গণভবন, আওয়ামী লীগ, শেখ হাসিনাকে সরানো এগুলো তাদের অগ্রাধিকারের তালিকায় ছিল? তারা কোটা বিরোধী আন্দোলনটা করেছে। তারপর পরিস্থিতি বদলে যায় যখন, তখন তারা বলে আমরাই তো আওয়ামী লীগের শাসনের অবসানের পিছনে প্রধান শক্তি। এখন বাংলাদেশের মানুষ বলছে, ভাই তোমাদের অনেকে তো আওয়ামী লীগের ছাত্র সংগঠন করতে, তাহলে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের বিরুদ্ধে যে তোলাবাজি, হিংসা, দুর্নীতির অভিযোগ আছে তার দায় কি তোমরা এড়াতে পারো? তখনই ছাত্র নেতারা বলছেন, আমরা বাধ্য হয়েছিলাম ছাত্রলীগ করতে, কিন্তু আমরা আসলে জামাতের ছাত্রদল করতাম। এই ধরনের লেম এক্সকিউজ তারা দিচ্ছেন। যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন তারা হচ্ছে কার্যত হীরক রাজার দেশে, তো যেমন খুশি তেমন চলছে। এই যে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ করা হলো উপদেষ্টা হিসাবে, তা নিয়ে জামাতের আপত্তি আছে, ছাত্রদের আপত্তি আছে। কারণ ফারুকী সমকামিতা, পরকীয়া এইসব বিষয় নিয়ে ছবি বানান, নাটক বানান। তিনি খুব নামকরা পরিচালক। ইরফান পাঠানকে নিয়ে একটা ছবি করেছিলেন, খুব ভালো হয়েছিল, ইরফান খানকে নিয়ে। মোহাম্মদ ইউনূস ঘোষিত নাস্তিক, সমকামী আন্দোলনের সমর্থক, এবং মোস্তফা ফারুকীও কিন্তু সমকামী আন্দোলনের সমর্থক। অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে ফারুকীকে উপদেষ্টা পরিষদের সদস্য করে। দ্বিতীয়ত, মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে অনেক রূপকথা বাংলাদেশে রচনা হয়েছিল, যে মোহাম্মদ ইউনূস যা বলবেন আমেরিকা সরকার সেরকমই চলবে, অর্থাৎ ইউনূসের কথা তারা ফেলতে পারবেন না। কিন্তু তারা বুঝছেন ইউনূস যা দাবি করেছিলেন বাস্তব তার সঙ্গে মিলছে না। অনেক ক্ষেত্রেই তার দাবি আসলে শূন্য কুম্ভের ঝংকার ছাড়া আর কিছু নয়। ইউনূস সাহেব ডেমোক্র্যাট প্রশাসনের ক্লিনটন অংশের ঘনিষ্ঠ ছিলেন। তার কারণটাও অর্থনৈতিক। ক্লিনটন ফাউন্ডেশনকে তিনি প্রচুর অর্থ জোগাড় করে দিয়েছিলেন। হিলারি ক্লিনটন যখন 2016 সালে নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হলেন, ইউনূস সাহেব অর্থ সাহায্য করেছিলেন ইলেকশন ক্যাম্পেনের জন্য। এই ডেমোক্র্যাট প্রশাসনের ক্লিনটন লবির সঙ্গে তিনি ঘনিষ্ঠ, কিন্তু ডেমোক্র্যাট প্রশাসনের সব অংশের সঙ্গে তার একই রকম স্বচ্ছন্দ বিচরণ এটা কিন্তু নয়। আর রিপাবলিকানদের সঙ্গে সম্পর্ক তার খুব তিক্ত। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে যে রূপকথা বাংলাদেশে রচনা হচ্ছে, মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে এর সঙ্গে বাস্তবের খুব একটা মিল নেই। হতে পারেন ইউনূস আমেরিকার ঘনিষ্ঠ, তার মানে এই নয় ইউনূসের কথা শুনেই আমেরিকা দক্ষিণ এশিয়ায় তার নীতি প্রণয়ন করবে। এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর
ইউনূস প্রশাসন যে বাংলাদেশের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাবে না সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গাবার্ড, হিন্দু, গীতা হাতে শপথ নিয়েছেন। সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছেন মাইক ওয়ালজ, যিনি ঘোষিত র্যাডিক্যাল ইসলামের বিরোধী, চীন বিরোধী, আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহার তিনি সমর্থন করেন। বিদেশ সচিব যিনি হচ্ছেন তিনি ঘোষিত চীন বিরোধী, র্যাডিক্যাল ইসলাম বিরোধী এবং ভারত বন্ধু। তাহলে গোয়েন্দা প্রধান, সিকিউরিটি অ্যাডভাইজার, বিদেশ সচিব, ট্রাম্প প্রশাসনের সবাই বাংলাদেশের বিরোধী। মানে এখানে ইউনূস কার্যত দাঁত ফোটাতে পারবেন না। 2, তাহলে ইউনূস হলেন সর্বরোগর বিষণ্ণকরণী বলে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাস তাদের টলে গেছে। তারা ইউনূসকে ঘিরে যে রূপকথা রচনা করা হয়েছিল সেই রূপকথাকেই সরাসরি চ্যালেঞ্জ করছেন। 3, বাংলাদেশ সব থেকে বেশি বিদেশি মুদ্রা অর্জন করে গার্মেন্ট এক্সপোর্ট করে। 2000-এর উপর গার্মেন্ট ফ্যাক্টরি আছে, অধিকাংশ ঢুকছে, কর্মীরা বেতন পাচ্ছেন না, বিভিন্ন সড়ক অবরোধ হচ্ছে। কয়েকদিন আগে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সড়ক 2 দিন অবরোধ করা হয়েছিল। এই গার্মেন্ট ওয়ার্কাররা পথে নেমেছেন রাস্তায় বেতনের দাবিতে। সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু তাদের সমস্যা সমাধানের জন্য যে সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত সেটা ইউনূস প্রশাসনের কেউ নিচ্ছেন না। কারণ ইউনূস প্রশাসন তো কার্যত এনজিও, ক্লাব কালচার এর মতো করেই চলছে। এখানে তো কোনো রাজনীতির লোক নেই, অভিজ্ঞ প্রশাসক নেই। যেমন খুশি তেমন এক একজন এক এক রকম মন্তব্য করছেন। রাজনৈতিক দলগুলোর 5 বছর অন্তর মানুষের কাছে যেতে হয় ভোট চাইতে। তাদের একটা না দায়বদ্ধতা থাকে। এই এনজিও কালচার, সেখানে কিন্তু কোনো দায়বদ্ধতা থাকে না। চতুর্থত, প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কের অবনতি হয়েছে। বিএনপি নির্বাচন চাইছে, জামাত এই মুহূর্তে নির্বাচন করার পক্ষপাতী নয়। তারা চান অন্তর্বর্তী সরকার অনেকদিন থাকুক। এই সুযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামাত তাদের ভাবধারায় অনুপ্রাণিত ব্যক্তিদের নিয়োগ করে বাংলাদেশে কার্যত শরিয়া প্রচলন করার একটা ক্ষেত্র প্রস্তুত করবে। প্রথম কথা বলে রাখা ভালো, শেখ হাসিনাকে ফাঁসিবাদী বলা হচ্ছে, আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিস্ট শাসন বলা হচ্ছে, গণহত্যায় অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে গণহত্যায় অভিযুক্ত হচ্ছে জামাত। 71-এর মুক্তিযুদ্ধে তারা মুক্তিকামী বাঙালিদের উপর পাক বাহিনীর সঙ্গে যৌথভাবে অত্যাচার, খুন, মাতৃশক্তির অসম্মান করেছিল। পাকিস্তান ওই ঘটনার জন্য ক্ষমা চায়নি, আর জামাতও চায়নি। তাহলে বাংলাদেশের মানুষের তো এই দাবি করা উচিত, মুক্তিযুদ্ধে যারা দেশবিরোধী কাজ করেছে তারা কেন ক্ষমা চাইবে না? এই দাবিটা বাংলাদেশের মাটি থেকে উঠবে। তারপর ভাড়ারে টান, বিদেশি মুদ্রায় টান, বিদ্যুতের জন্য যে কয়লা লাগে সেই কয়লা আমদানি করতে পারছে না, জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, ছাত্ররা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নামবে হুঁশিয়ারি দিয়েছে। তারপর যাদের যাদের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে অনেকে বলছেন এগুলো আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন। দেখুন, আওয়ামী লীগের অনেকে দেশ ছাড়া, অনেকে জেলবন্দি, অনেকে খুন হয়েছেন। এই যে ওবায়দুল কাদের, আমরা তার নাম শুনতাম এদেশে থেকে, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নারায়ণগঞ্জের সাংসদ 4 বারের, যিনি বাংলাদেশে খেলা হবে স্লোগান চালু করেছিলেন, শামীম ওসমান, তিনি নিজেকে আওয়ামী লীগের কমান্ডার বলতেন, তারা কোথায়? তারা তো দেশ ছেড়ে চলে গেছে। বলছেন অনেক কোটি টাকার ডিল হয়েছে অন্তর্বর্তী সরকারের মাথাদের সঙ্গে, বিনিময়ে তারা দেশ ছাড়ার অনুমতি পেয়েছে। যারা এই ডিলটা করতে পারেননি তারা জেলে পচে মরছেন। সিম্পল। যেমন আমু
বর্ষিয়ান নেতা, তিনি ডিল করতে পারেননি, তিনি জেলে। যারা ডিল করেছেন বহু টাকার বিনিময়ে তারা বিদেশে বহাল তবিয়তে আছেন। দেখুন, বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণী নেই, হয়তো একটু হচ্ছে এখন। একদল খুব বড় লোক, একদল অত্যন্ত গরিব। যারা বড় লোক তাদের টাকা পয়সার সীমা নেই, তাদের বিদেশে প্রাসাদোপম বাড়ি আছে, তাদের গ্যারেজে বহুমূল্য গাড়ি আছে, তারা বিলাস বসনে দিন কাটান। এবং আওয়ামী লীগের জমানায় এই ভেস্টেড ইন্টারেস্ট কার্যত বাংলাদেশের সর্বত্র ঘাঁটি গেড়েছিল। বন্দর থেকে মাল খালাস করা বলুন, জিনিসপত্র মানে বাজার কিভাবে চলবে, সেখানে সিন্ডিকেট নামটার সঙ্গে আমরা খুব পরিচিত না, পশ্চিমবঙ্গের মানুষ, ওখানেও সিন্ডিকেট। সেই সিন্ডিকেট মূলত আওয়ামী লীগের নেতারা চালাতেন। সেই সব নেতারা পগার পার, কিন্তু সিন্ডিকেট ব্যবসা চলছে। তাহলে কিভাবে পগার পার হলেন? কোটি কোটি টাকা তারা ঘুষ দিয়েছেন, যাদেরকে ঘুষ দিলে তারা নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন। এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। তাহলে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে তারাও কিন্তু এর মধ্যেই দুর্নীতিতে হাত পাকিয়ে ফেলেছে। তা না হলে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বড় নেতাগুলো কি করে পালিয়ে গেল দেশ ছেড়ে? তাদের তো বিচার হলো না। সেই সিন্ডিকেট রাজ চলছে, সেই কালোবাজারি চলছে। যারা আগে চালাতো তারাই এখন চালাচ্ছে। তাহলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু কিছু পূরণ হয়। তারপর 10ই জানুয়ারি অনওয়ার্ডস ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন এবং তার দক্ষিণ এশিয়া নীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নীতি কিন্তু ভারতের সঙ্গে আলোচনা করেই ট্রাম্প ঠিক করবেন। কার্যত ভারতের কেই তিনি বলবেন যে দক্ষিণ এশিয়ার নীতি কি হবে সেটা ঠিক করে দেওয়ার জন্য। ট্রাম্প প্রশাসনে ভারত বন্ধুরা অনেকে আছেন গুরুত্বপূর্ণ পদে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বিদেশ সচিব, গোয়েন্দা প্রধান, সব ঘোষিত ভারতপন্থী। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আবার কংগ্রেসে ইন্ডিয়া ককাসের সদস্য। এরা প্রত্যেকেই র্যাডিক্যাল ইসলামের বিরোধী। তাহলে বাংলাদেশের মাটিতে এখন র্যাডিক্যাল ইসলামের চাষাবাদ হচ্ছে। হেফাজত তো বলছে, হিজবুত তো বলছে আমরা শরিয়া চালু করব, ইসলামী অনুশাসন, গণতন্ত্র থাকবে না, বাংলাদেশে সবকিছু বদল করব, সংবিধান থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সব বদল করব। তাহলে বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তান হবে, হওয়ার পথে। এটা আমেরিকা প্রশাসন মানবে না। আর একটা আফগানিস্তান তারা দক্ষিণ এশিয়ায় তৈরি করতে দিতে চায় না, ভারতও মানবে না। এবং ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর ইউনূসের মজা বার করে দেবেন। আমি তো বলছি হিজ ডেজ আর গেটিং নাম্বার। তাকে ইস্তফা দিয়ে চলে যেতে হবে। তিনি আগে যেখানে ছিলেন সেখানে যাবেন, অনেক অসম্মান কুড়িয়ে তাকে যেতে হবে। তিনি নোবেল লরিয়েট হতে পারেন, বিশাল উচ্চশিক্ষিত হতে পারেন, একজন প্রশাসক হিসাবে তিনি যে নিদারুণ ব্যর্থ এটা আর বলার অপেক্ষা রাখে না। তার দীর্ঘদিনের সযত্ন লালিত বিশ্বাসগুলোকে ট্রাঙ্কে ঢুকিয়ে রেখে তিনি এখন মৌলবাদীদের হাতের পুতুল হয়েছেন। এটা আমেরিকা সহ পশ্চিম দুনিয়া ভালোভাবে দেখছে না। তাই বাংলাদেশে পট পরিবর্তন হবে, খুব বেশি দিন দেরি নেই। কিভাবে হবে এটা বাংলাদেশের মানুষই ঠিক করবে। সেখানে আমাদের কোনো ভূমিকা থাকবে না, কোনোদিনই ছিল না। বাংলাদেশের সরকার কি হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করেছে। আমরা আওয়ামী লীগের সমর্থক ছিলাম, মানে আওয়ামী লীগকে সমর্থন করতাম এই কারণে যে আওয়ামী লীগের সময় ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে অনেকটা রাশ টানা গেছিল, পুরোটা হয়নি। এবং আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এখন যা আছে তার থেকে অনেকটা বেশি ছিল। এই দুটো কারণ আমাদের স্বার্থে আমরা শেখ হাসিনার সরকারকে আমাদের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করতাম। কিন্তু বাংলাদেশে যদি বিএনপির সরকার আসে, তারা যদি এমন এমন নীতি প্রণয়ন করে যেটা ভারতের স্বার্থকে সুরক্ষিত করবে, এই বিএনপির সঙ্গে সম্পর্ক থাকবে, মজবুত সম্পর্ক থাকবে, আমরা আমাদের ইন্টারেস্ট দেখব। আর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের সরকার তৈরি করবেন, সেখানে আমাদের বা পশ্চিমী দুনিয়ার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ চালাতে দেওয়া হবে না। এবং বাংলাদেশ যাতে কোনো অবস্থাতেই দ্বিতীয় আফগানিস্তান না হয়ে যায় সেটাও নিশ্চিত করার দায়িত্ব আমাদের, কারণ এটা
আমাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন হুঙ্কার দিচ্ছেন, বলছেন চিকেন নেকে চীন আক্রমণ করবে, ওখানে বিদ্রোহ হবে। তাহলে এগুলো আমাদের নজরে রাখতে হবে। জসিমউদ্দিন রহমানি এসব কথা বলছেন, তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন, এখন তো পুরোপুরি জামিন পেয়ে গেছেন। তাহলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে এই ধরনের কুখ্যাত সন্ত্রাসবাদীদের জেল মুক্তি ঘটিয়ে দিয়েছেন। তাই তাদের উপর আমরা কি করে বিশ্বাস রাখবো? পাকাপাকি ভাবে এরা যদি থাকেন তাহলে তো এ বাজার তাহরিক, হিজবুত তাহরিরই তো ছড়ে গড়াবে এবং ভারত বিরোধী আক্রমণকে মদত দেবে, ভারত বিরোধী আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, উস্কে দেবে, মিথ্যা অভিযোগ আনবে ভারতের বিরুদ্ধে যে ভারত এই করেছে সেই করেছে। কিন্তু আমরা বাংলাদেশের বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনো জঙ্গি কার্যকলাপ আমরা বরদাস্ত করব না। আমাদের ইন্টারেস্ট এটা। আমরা প্রতিবেশী বদল করতে পারবো না, আমরা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী চাই। এমন প্রতিবেশী চাই যারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সরকার তৈরি করবে, অর্থনৈতিক প্রগতি হবে, ধর্মীয় সংখ্যালঘুরা, অসাম্প্রদায়িক চেতনার মানুষরা নিরাপদে থাকবে, দুদেশের মধ্যে যোগাযোগ বাড়বে, সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে, শিল্প বাণিজ্য হবে। এটাই আমরা চাই। কিন্তু অন্তর্বর্তী সরকার যদি ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে মদত দেয় তাহলে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। একটাই কারণে, আমাদের 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা সুরক্ষিত রাখার দায়িত্ব ভারত সরকার, এবং ভারত সরকার সেই কাজটা করছে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করব না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, এর কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশে যে সরকারই আসুক আগামী দিনে, তাদের ভারতের এই অবস্থানকে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এখন যা পরিস্থিতি, বাংলাদেশের মানুষ যেভাবে পথে নামছেন, আমার মনে হয় যে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়ে যাবে। আমার মনে হয় সময়ের অপেক্ষা। শুধু আমার কেন, বাংলাদেশের মানুষের একটা অংশ এটা বলছেন। তাদের সংখ্যা কম নয়, সিংহভাগ মানুষ এবং অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বাংলাদেশের আবার রাজনৈতিক পালাবদলের স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছেন।